আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ প্রকাশের সাপ্তাহিক আয়োজন টপ 7 এর সঙ্গে আছে আমি পাপিয়া মামুন। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনামগুলো। রাজধানী সহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এশিয়ার সেরা বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের 2 নারী। 2024 সাল নিয়ে ভয়াবহ খবর দিলেন বিজ্ঞানীরা। পঞ্চগড়ে নৌকা ডুবির ঘটনায় এখনো নির্মাণ হয়নি ব্রিজ। জুলিয়া রবার্টসনের অভিনন্দনে অভিমান ভাঙবে গার্দিওলার। গাছের মশা থেকে হতে পারে মহামারী। প্রেমিকের নাম জানালেন তামান্না ভাটিয়া। এবার বিস্তারিত। রাজধানী সহ সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এছাড়া দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু গত বছরের তুলনায় বেশি। এদিকে বিশেষজ্ঞরা বলছেন দেশে প্রাপ্ত তথ্যর চেয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় 10 গুণ বেশি। বিস্তারিত আল মামুনের প্রতিবেদনে। মৌসুম শুরু না হতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ডেঙ্গু রোগী দ্রুত বাড়ার কারণে হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট। এদিকে বিশেষজ্ঞরা বলছেন আমরা ডেঙ্গু রোগীর যে তথ্য পাই তা সঠিক সংখ্যা নয়। কেবলমাত্র কেউ হাসপাতালে ভর্তি হলেই আমরা তার তথ্য পাই। এর বাইরে কেউ ডেঙ্গু পজিটিভ হলে বা বাসায় চিকিৎসা নিলে সেই তথ্য আমরা পাই না। ধারণা করা হয় দেশে প্রাপ্ত তথ্যর চেয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় 10 গুণ বেশি। এদিকে চলতি বছর এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে 4000। এর মধ্যে 3000-এর বেশি ঢাকায়। শুক্রবার 16 জন পর্যন্ত 4126 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় 3173 জন, ঢাকার বাইরে রয়েছেন 953 জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 3135 জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 779 জন, আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন 183 জন। এবছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে 29 জন মারা গেছেন। চিকিৎসকরা বলছেন এবছর আক্রান্ত অধিকাংশ রোগী করছেন অস্বাভাবিক আচরণ। উপসর্গে শুরু হচ্ছে বমি, পাতলা পায়খানা ও দুর্বলতা দিয়ে। শক সিন্ড্রোমে ঘটছে বেশিরভাগ মৃত্যু। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। এশিয়ার শীর্ষ 100 বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের 2 জন নারী বিজ্ঞানী। সিঙ্গাপুর ভিত্তিক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাময়িকী এশিয়ান সায়েন্টিস্ট এ তালিকা তৈরি করেছে। এই সাময়িকী 2016 সাল থেকে প্রতি বছর এশিয়ার শীর্ষ 100 বিজ্ঞানীর তালিকা প্রকাশ করেছে। সম্প্রতি 2023 সালের তালিকা প্রকাশ করে সাময়িকীটি। বিস্তারিত শুভহানার প্রতিবেদনে। এটা আমার নিজের একটা ব্যক্তিগত স্বভাব, সেটা হচ্ছে অ্যাকসেপ্ট চ্যালেঞ্জেস হুইচ কাম ইওর ওয়ে। অবশ্যই আমার মনে হয় নারী পুরুষ একসাথে এগিয়ে যেতে পারে। 2023 সালের এশিয়ার সেরা 100 বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের 2 নারী বিজ্ঞানী। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী ও অণুজীব বিজ্ঞানী সেজুতি সাহা। সম্প্রতি প্রকাশিত সিঙ্গাপুর ভিত্তিক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাময়িকী এশিয়ান সায়েন্টিস্টে এ তথ্য উঠে আসে। জানা যায় এই তালিকায় থাকা গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী প্লাস্টিক দূষণ এবং প্রকৃতি ও মানুষের জীবনে এর ক্ষতিকর প্রভাব নিয়ে একাধিক গবেষণা করেছেন। 2022 সালে জলজ প্রতিবেশ এবং বিপন্ন প্রাণীর সুরক্ষায় অবদানের জন্য তিনি OWST এলসেভিয়ার ফাউন্ডেশন অ্যাওয়ার্ড পান। উপকূলীয় নারীদের বিকল্প কর্মসংস্থানের জন্য সক্রিয় তিনি। ওয়াহিদুন্নেসা চৌধুরী জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের একজন সদস্য। শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় নিজের নাম দেখে গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, যে কোনো স্বীকৃতির নতুন দায়িত্ববোধ তৈরি করে। আমি এই তালিকায় স্থান পেয়ে সম্মানিত বোধ করছি। নারীরা যে কোনো কাজে বেশি মনোযোগী হন, তারা তাদের দায়িত্ব পালনে অনেক বেশি সচেষ্ট থাকেন। তারা যদি ভালো সুযোগ পান তাহলে তাদের নিয়ে অনেক বড় অর্জন সম্ভব। নারীদের জন্য গবেষণার পথ খুব মসৃণ নয় উল্লেখ করে এই বিজ্ঞানী বলেন, সব ধরনের প্রতিবন্ধকতা ডিঙিয়ে বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছেন। তালিকায় থাকা আরেক বিজ্ঞানী সেজুতি সাহা অলাভজনক প্রতিষ্ঠান চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রথম বাংলাদেশি বিজ্ঞানী যিনি করোনা ভাইরাসের জিন নকশা উন্মোচন করেন। তবে এর আগে তার উল্লেখযোগ্য কাজ ছিল শিশুদের নিয়ে।
তিনিই বিশ্বে প্রথম প্রমাণ করেন চিকুনগুনিয়া ভাইরাস শুধু রক্ত নয়, শিশুর মস্তিষ্কেও সংক্রমণ ঘটাতে পারে। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেজুদি সাহা বলেন, তালিকায় থাকা দুজনেই নারী, এটা আমাকে আপ্লুত করেছে। এটি বাংলাদেশের জন্য একটি ভালো বার্তা বয়ে আনবে। বিজ্ঞানের কাজে আরও নারী এগিয়ে আসবেন। এর আগে ফুটবলের মাঠে আন্তর্জাতিক পর্যায়ে ভালো করেছে দেশের মেয়েরা, এবার বিজ্ঞান চর্চায় সাফল্য এলো নারীদের কাছ থেকে। প্রমাণ হলো অবরোধবাসিনী আর নয় দেশের মেয়েরা, তারা পুরুষদের সমান তালে এগিয়ে যাচ্ছেন বিশ্ব পর্যায়ে দেশকে গর্বিত করার শপথে। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। 2024 সাল নিয়ে এক ভয়াবহ খবর দিলেন বিজ্ঞানীরা আশঙ্কা করছেন ভয়াবহ এল নিনোর প্রভাবে জলবায়ু বদলে যাবে, মানুষসহ প্রাণ ও প্রকৃতির প্রতিটি উপাদান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। একটি ডেস্ক রিপোর্ট। উত্তাপে পুড়ছে বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন। এর মধ্যে নতুন দুঃসংবাদ দিলেন বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন 2024 সালে আরও বেশি গরম পড়বে। এর কারণ এল নিনো। এই কারণে আগামী বছরটা হবে গ্রহের সবচেয়ে উষ্ণ বছর। এল নিনো একটি স্প্যানিশ শব্দ, যার অর্থ ছোট বালক। তবে বিজ্ঞানীদের কাছে এর অর্থ ভিন্ন। আসলে এই এল নিনো আমাদের গ্রহবাসীদের জন্য এক চরম বিপদের নাম। এর ফলে প্রশান্ত মহাসাগরে সমুদ্র স্রোত গরম হয়ে ওঠে। এ কারণে উষ্ণতা বাড়ে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে। একই সঙ্গে দক্ষিণ গোলার্ধের পূবালী বায়ুর প্রবাহ পাল্টে যায়। এই পূবালী বায়ু যখন পূবে না বয়ে পশ্চিমে বইতে থাকে, তখন অস্ট্রেলিয়া থেকে শুরু করে বাংলাদেশ, ভারত, মিয়ানমার এই পুরো অঞ্চলে বৃষ্টিপাত কমে যায়। বৃষ্টি বাড়ে পশ্চিমে। আর বাংলাদেশ, ভারত, মিয়ানমার থেকে শুরু করে অস্ট্রেলিয়া অঞ্চলে বৃষ্টির অভাবে বাড়ে তাপমাত্রা। এর ফলে দেখা দিতে পারে খরা পর্যন্ত। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশান অ্যান্ড অ্যাটমসফেয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন NOAA এক বিবৃতিতে জানিয়েছে, পৃথিবীতে এখন এল নিনো অবস্থা বিরাজ করছে। সংস্থাটি পূর্বাভাস দিয়েছে, চলমান এল নিনো এই বছরের শেষ দিকে মাঝারি শক্তি অতিক্রম করার 84% আশঙ্কা আছে। একটি সুপার এল নিনো রূপ ধারণ করে গ্রহের তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস বাড়াবে। বৃহস্পতিবার রাতে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এই মারাত্মক এল নিনোর প্রভাব বিশ্বজুড়ে দেখা যাবে। ধারণা করা হচ্ছে, এর ফলে অস্ট্রেলিয়ায় দেখা দেবে খরা, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত বেড়ে যাবে এবং ভারতবর্ষ তথা এই অঞ্চলের বর্ষা দুর্বল হয়ে বৃষ্টিপাত অনেক কমবে। বিজ্ঞানীরা বলছেন, চলমান এল নিনো সম্ভবত আগামী বছরের বসন্ত পর্যন্ত স্থায়ী হবে, পরে ধীরে ধীরে এর প্রভাব হ্রাস পাবে। যুক্তরাজ্যের আবহাওয়াবিদ অ্যাডাম স্কাইপ এই এল নিনো সম্পর্কে বলেছেন, এটি এখন ক্রমবর্ধমান হচ্ছে। বেশ কয়েক মাস ধরে আমরা এটি পর্যবেক্ষণ করছি। দেখা যাচ্ছে এর প্রভাব তীব্রতর হয়ে এবছরের শেষ দিকে তা চরম পর্যায়ে পৌঁছাবে। বিশ্ব মহামারী শেষে পৃথিবী যেন দুদণ্ড স্বস্তি পেল না। এর আগে এলো ভয়াবহ জলবায়ু পরিবর্তনের এমন আভাস। শুধু মানুষ নয়, জীবজগতের প্রতিটি প্রাণ প্রজাতি ভয়ঙ্করভাবে যার প্রভাবে বদলে যাবে। ভবিষ্যৎ দ্রষ্টা কবি জীবনানন্দ দাশের ভাষায় বলা যায়, পৃথিবীর গভীরতর অসুখ এখন। ফারজানা ববি, সংবাদ প্রকাশ। 2022 সালে পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় একে একে উদ্ধার করা হয়েছে 72টি মরদেহ। এই ঘটনার 7 দিনের মধ্যে স্থানীয়দের একটি ওয়াই ব্রিজ নির্মাণ করার প্রতিশ্রুতি দেন পঞ্চগড় 2 আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন। তবে প্রতিশ্রুতি দিলেও এখনও শুরু হয়নি ব্রিজ নির্মাণের কাজ। পঞ্চগড় প্রতিনিধি ফাহিম হাসানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীর আড়েয়া আউলিয়া ঘাটে সেতু না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এ নদীতে 12 মাস পানি থাকলেও নদীর উপর নেই কোনো সেতু, ফলে নদী পারাপারের জন্য নৌকাই একমাত্র ভরসা। বাচ্চা নিয়ে ঠাকুরগাঁও গেছিলাম সকাল 6টা বাজে। ভরা মৌসুমে তো আমরা সকাল 6টা বাজে আমরা এখানে নৌকা পাই না।
তখন আমাদের খুব কষ্ট হয়ে যায় জরুরি রোগী নিয়ে যেতে। বোদা আমার উপজেলা, সবসময় উপজেলা যাইতে হয়। অনেক সময় নৌকা দিয়ে যাইতে আমাদের খুব কষ্ট হয়, নৌকা ডুবিও যায়। অনেক সময় যা দেখি যে খুব জরুরিভাবে যাইতে হয়, যা দেখে যে নৌকা নেই, তখন আমরা কিন্তু এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করি, এদিকে সময় কিন্তু পার হয়ে যায়। গরু ব্যবসা করি, বোদা আমাকে সপ্তাহে 2-3 দিন যেতে হয়, গরু নিয়ে যেতে হয়। আমাদের গরু নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, এই গরু নিয়ে আমি ভানুগঞ্জ দিয়ে ওই দেবগঞ্জ দিয়ে সাকুয়া দিয়ে বোদা যেতে হয়। বর্ষাতে আমাদের যে একটা এত পরিস্থিতি খারাপ হয়ে যায়, নৌকা পাড়ি দিয়ে যাইতে হয়, নদীর ইকুল হয়ে যায়। কয়েকদিন আগে আপনারা হয়তো বা দেখেছেন, এই যে নদী দুর্ঘটনায় অনেকগুলো লোক মারা গেছে। আসলেই এটাই আমরা চাচ্ছি যে এইরকম ক্ষয়ক্ষতি যেন আমাদের না হয়। 2022 সালে 25শে সেপ্টেম্বরে এই নদীতে নৌকাডুবির ঘটনায় একসঙ্গে 72 জনের মৃত্যু হলে নড়ে চড়ে বসে প্রশাসন। ঘটনার 7 দিনের মধ্যে একটি ওয়াই ব্রিজ নির্মাণ করার প্রতিশ্রুতি দেন পঞ্চগড় 2 আসনের সংসদ সদস্য রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপনে দেরি হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মারিয়া হাটে যদি ধানের মন চলে 1000 টাকা, 500 বড় শিশুতে চলে 900 টাকা, 100 টাকা আমরা কৃষক কম পাই। এই যে নানাবিধ সমস্যা, বুঝি না এই ব্রিজটা কেন হয় না। আসলে সরকার যখনই নতুন করে এই জাতীয় নির্বাচন শুরু হয়, তখন এই ভোটের কথা বলে প্রতি সরকারই আসলে এই ভোটের কথা বলেই, এই ব্রিজের কথা বলেই এই এলাকার লোকের কাছে ভোট নেয়, কিন্তু ভোট চলে যাওয়ার পরে, সরকারে যাওয়ার পরে এই ব্রিজের আর কোনো খবর রাখে না। আসলে আমরা চাই এই এলাকার মানুষ এখানে একটা ব্রিজ হোক। এদিকে নদীর ওপর সেতু না থাকায় কৃষকেরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। এছাড়া রাতে নৌকা না থাকায় চিকিৎসা সহ নানাবিধ সমস্যা পোহাতে হচ্ছে এসব এলাকার বাসিন্দাদের। আমাদের পঞ্চগড় জেলার বোদা উপজেলাধীন আউলিয়ার ঘাটে একটা প্রস্তাবিত ওয়াই ব্রিজ ইতিমধ্যে আমরা অনুমোদন পেয়েছি। অনুমোদন প্রাপ্তির পরে আমরা দরপত্র আহ্বান করেছি। আমরা গত 8-5-2023 তারিখে আমরা টেন্ডার রিসিভ করেছি। আশা করতেছি বিফোর জুন হয়তো ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবো। উল্লেখ্য যে আমরা ইতিমধ্যে অর্থের বরাদ্দ পেয়ে গেছি। এলাকাবাসীর দাবি, নতুন কোনো প্রাণহানির ঘটনা ঘটার আগেই যেন সেতুটি নির্মাণ করা হয়। এখন শুধু অপেক্ষায় কবে মুক্তি হবে এই ভোগান্তির। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। খেলার খবর। হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টস ও ম্যান সিটি কোচ পেপ গার্দিওলার দুজন দুভুবনের তারকা। তবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জেতা নিয়ে কথা বলে দুজনেই এসেছেন সংবাদ শিরোনামে। বিস্তারিত হাসান শাওনের ডেস্ক রিপোর্টে। খেলার আঙিনার সঙ্গে বিনোদন দুনিয়ার যোগ অবিচ্ছেদ্য। শতকের পর শতক তা চলে আসছে। হলিউডের অসামান্য অভিনেত্রী জুলিয়া রবার্টস শনিবার রাতে ট্রেবল জয়ী ম্যান সিটি কোচ পেপ গার্দিওলাকে অভিনন্দন জানিয়ে সংবাদ শিরোনাম হয়েছেন। গার্দিওলা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিতে চুমু খাওয়ার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে প্রিটি উইমেন খ্যাত এ অভিনেত্রী লিখেছেন, পেপ গার্দিওলাকে অভিনন্দন দলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর জন্য। 55 বছর বয়সী জুলিয়া রবার্টস ম্যানচেস্টার ইউনাইটেডের অন্ধভক্ত। 2016 সালে জুলিয়া ম্যানচেস্টার সিটির নগর প্রতিদ্বন্দ্বী ওল্ড ট্রাফোর্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড দর্শনে গিয়েছিলেন। গ্যালারিতে বসে তিনি ইউনাইটেড ও ওয়েস্ট হ্যামের মধ্যকার 1-1 গোলে ড্র হওয়া ম্যাচটি দেখেছিলেন। কিন্তু সেবার ম্যান সিটির মাঠে যাননি এ হলিউড তারকা। বিষয়টি ভুলে যাননি সিটি কোচ পেপ গার্দিওলা। গত মার্চে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 ফিরতি লেগে লাইপজিগকে 7-0 গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে ওঠার পর সংবাদ সম্মেলনে জুলিয়া রবার্টসের ওপর নিজের অভিমানের কথা জানান গার্দিওলা। সেদিন তিনি বলেছিলেন, চ্যাম্পিয়ন্স লিগ টানা 3 বার জিতলেও ব্যর্থ মনে হবে। জীবনের আদর্শ মেনেছিলাম 3 জনকে, টাইগার উডস, মাইকেল জর্ডান ও জুলিয়া রবার্টস। কয়েক বছর আগে জুলিয়া রবার্টস ম্যানচেস্টারে এসেছিলেন। সেটা 90-এর দশকে নয়, যখন ম্যানচেস্টার ইউনাইটেড শিরোপার পর শিরোপা জিতছে। তিনি এমন সময় এসেছিলেন যখন আমরা ইউনাইটেডের চেয়ে ভালো দল। এই 4-5 বছর বিচারিত কথাটা বলাই যায়, কিন্তু তিনি আমাদের দেখতে আসেননি। তাই আমি চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও আসলে কোনো কিছু আসে যায় না, কারণ জুলিয়া রবার্টস ম্যানচেস্টার এসেছিলেন কিন্তু আমাদের এখানে আসেননি।
পর্দায় বহু নায়কের অভিমান ভাঙানো জুলিয়া রবার্টস ভুলে যাননি গার্দিওলার সেই সংবাদ সম্মেলনে বলা ব্যথাতুর প্রসঙ্গ। এজন্য তিনি অভিমান ভাঙালেন এ তারকা কোচের। এভাবেই মিলন হলো ফুটবলের সঙ্গে হলিউডের। তবে দুজনের মধ্যে কথা ও ব্যক্তিগত সম্পর্ক সূচনার কোনো বার্তা আদান প্রদান হয়েছে কিনা তা জানাতে পারেনি সংবাদ মাধ্যম। তবে শুধু জুলিয়া রবার্টসই নন, হলিউডে অনেক তারকা ফুটবলের ভক্ত। টম হ্যাঙ্কসের পছন্দের দল অ্যাস্টন ভিলা, জেমস বন্ড খ্যাত ড্যানিয়েল ক্রেইগ লিভারপুলের পার সমর্থক, প্রাইড অ্যান্ড প্রেজুডিস খ্যাত নায়িকা কেইরা নাইটলি ওয়েস্ট হ্যামের পক্ষ নেন ম্যাচের দিন। ড্যানিয়েল ডে লুইস ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের ক্লাব মিলওয়ালের ভক্ত। এবার আন্তর্জাতিক। মশার কারণে মারাত্মক রোগ ছড়িয়ে পড়ার উদাহরণ কম নয়। করোনা বহন না করলেও আগামী মহামারীর ভাইরাস বহন করতে পারে মশা। তবে বিশেষ বিপজ্জনক এ মশা গাছের মাথার উপর বাস করে, এমনটাই বলছে গবেষণা। বিস্তারিত শুভ আনোয়ারের আরেকটি প্রতিবেদনে। মশার কারণে মারাত্মক রোগ ছড়িয়ে পড়ার উদাহরণ কম নয়। ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়ার কথা আমরা জানি। এসব রোগে মানুষ কম বেশি ভোগে, কিন্তু করোনার মতো এসব জীবাণু মহামারীর আকারে ছড়িয়ে পড়েনি। তবে বিজ্ঞানীদের শঙ্কা, আগামীতে যে কোনো মহামারীর মূল খলনায়ক হবে মশা। অ্যাডাম হেনরি ও তার টিম অ্যামাজন রেইন ফরেস্টে ফাঁদ পাতেন। তারা আসলে মশার পেছনে ধাওয়া করছেন, কারণ সেই মশা সম্ভবত এমন এক ভাইরাস বহন করতে পারে যা আগামী মহামারীর কারণ হবে। সেক্ষেত্রে ভাইরাস শিকারীরা সময় থাকতে সেই মশা শনাক্ত করতে চান। গাছের মাথার উপর বিশেষ এক ধরনের বিপজ্জনক মশা বাস করে বলে জানা গেছে। অ্যাডাম ও তার টিম এমন মশার সন্ধান করছেন যেগুলো ওয়েস্ট নাইল বা ডেঙ্গুর মতো তথাকথিত আরবো ভাইরাস বহন করে। সেই ভাইরাস মেরুদণ্ডী প্রাণীর শরীরে বংশবৃদ্ধি করে এবং মশার কামড়ের মাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু সেই মশার উপর নজরদারি চালানো অত্যন্ত কঠিন। অ্যাডাম হেনরি জানিয়েছেন, প্রথমে মশা ধরতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে, কারণ আগে এই প্রাণী সম্পর্কে বেশি গবেষণা হয়নি। সেই মশা ধরার বিষয়ে আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছি, সেই প্রক্রিয়ায় আমাদের অনেক কষ্ট হয়েছে। বিপজ্জনক মশা ঠিক কোথায় বাস করে? অ্যাডামের অনুমান, গাছের একেবারে ওপরের অংশের মশা মানুষের জন্য হুমকি বয়ে আনে। সেই ধারণা প্রমাণ করতে তিনি জঙ্গলের মাঝে 10 মিটার উঁচু রিসার্চ প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন। গাছের মশা মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক। গাছের মাথায় যে প্রজাতির মশা বাস করে সেই প্রাণী উষ্ণ ও শুকনো পরিবেশ পছন্দ করে এবং এমন প্যাথোজেন বহন করে সাধারণত মানুষ যেগুলোর সংস্পর্শে আসে না। মানুষের ইমিউন সিস্টেম সেই বিপদ সম্পর্কেও জানে না। অ্যাডাম জানিয়েছেন, আমরা জঙ্গলের ধারে গাছ কেটে ভবন অথবা সড়ক তৈরি করি। গাছের মগডালের নিচের পরিবেশ তখন গরম ও শুকনো হয়ে পড়ে। ছাউনির নিচে যে প্রজাতির মশা থাকে তাদের সেটা পছন্দ। এক্ষেত্রে সেই প্রজাতির মশাগুলো জমির আরও কাছাকাছি চলে আসে। তখন মানুষের সঙ্গে এদের যোগাযোগের আশঙ্কা বেড়ে যায়। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সবশেষ বিনোদন। কিছুদিন ধরে ফিল্মি পাড়ায় তামান্না ভাটিয়ার সঙ্গে বিজয় ভার্মার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এ বিষয়ে এতদিন কিছুই বলেননি তামান্না। এবার তামান্নার এক মন্তব্যে সরগরম নেট দুনিয়া। বিস্তারিত মেজবা রহমানের প্রতিবেদন, কণ্ঠ দিয়েছেন সঞ্জিতা শম্পা। ভারতের অন্যতম জনপ্রিয় ও সফল সিনেমা বাহুবালী, এস রাজামৌলি পরিচালনায় এই সিনেমাতে একাধিক দক্ষিণী তারকা অভিনয় করেছেন। সিনেমায় মুখ্য চরিত্রে ছিলেন দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া। অবন্তিকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কুন্তল রাজ্যের এক যোদ্ধা এবং মহেন্দ্র বাহুবলীর প্রেমিকার চরিত্র দারুণভাবে ফুটিয়ে তুলেছিলেন এই অভিনেত্রী। বাহুবলী সিনেমার পাঞ্চি বলে হ্যাকিয়া গানে নায়ক প্রভাসের সঙ্গে দারুণ রসায়ন তৈরি করেছিলেন তামান্না। সে দৃশ্য এখনও ভক্তদের মুখে মুখে শোনা যায়। বাহুবলী ছাড়াও বেশ কিছু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন দক্ষিণী এই তারকা অভিনেত্রী। তবে
তবে বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া প্রেম করছেন বিজয় বর্মার সঙ্গে। এবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিজয় বর্মার সঙ্গে প্রেমের কথা স্বীকার করে নিয়েছেন বাহুবলী খ্যাত এই অভিনেত্রী। লাভ স্টোরিজ 2 এর সেটেই বিজয় বর্মার সঙ্গে সম্পর্কের শুরু এই অভিনেত্রীর। সম্প্রতি ফিল্ম কম্পেনিয়নে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না বলেন, আমার মনে হয় শুধু সহশিল্পী হওয়াটা কারো প্রতি আকৃষ্ট হওয়ার জন্য যথেষ্ট নয়। আমার আরও অনেক সহশিল্পী ছিলেন। কারো প্রতি মন থেকে ব্যক্তিগত অনুভূতি না আসা পর্যন্ত প্রেমে পড়া যায় না। এর সঙ্গে কাজের কোনো সম্পর্ক নেই। বিজয় সম্পর্কে বলতে গিয়ে তামান্না বলেন, ও এমন একজন যার সঙ্গে খুব সহজেই আমি একাত্ম হতে পেরেছি, যে নিজেকে সম্পূর্ণভাবে আমাকে সমর্পণ করেছে। আমিও তাই নিজেকে আর ঠেকিয়ে রাখিনি। উচ্চাকাঙ্ক্ষী নারীদের একটা সমস্যা হলো, আমাদের মনে হয় সব কিছুর জন্য আমাদের খুব কঠিন লড়াই লড়তে হবে। আমি নিজের জন্য একটা পৃথিবী তৈরি করে রেখেছি, আর সেখানে একটা মানুষ সেই জগৎটাকে আপন করে নিয়েছে। আমাকে তার জন্য কোনো ঝক্কি পোহাতে হয়নি। এই অভিনেত্রী আরও বলেন, বিজয় এমন একজন মানুষ যার প্রতি আমি ভীষণ রকমভাবে যত্নশীল। আর হ্যাঁ, ও আমার সব খুশির ঠিকানা। এ ব্যাপারে বিজয় কিছু না বললেও আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তামান্নার সঙ্গে তার সম্পর্কটা একটু বেশি স্পেশাল। তামান্নার প্রসঙ্গে তিনি বলেছিলেন, আমি মানসিকভাবে এখন অনেক ফুরফুরে। লাভ স্টোরিজ 2 ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে তামান্না বিজয়কে। আগামী 29 জুন থেকে স্ট্রিমিং শুরু হবে লাভ স্টোরিজ 2 এর। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। যে কোনো তথ্য জানতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।